you. Good morning to everyone. Today we are going to learn about the entropy. সো এন্ট্রপিটা আসলে কি জিনিস? এন্ট্রপিটা আমাদের আসলে একটু উম, হজবরলা ওয়ার্ড মনে হয়, তো তারপরেও আজকে আমরা যখন পড়ব, আই থিংক ইট ইজ ভেরি সিম্পল। জাস্ট আমি এতটা উম, আমি নিজে যখন পড়েছি তখন কিন্তু এত সহজে বুঝিনি। জানি না আমার টিচাররা কিভাবে পড়িয়েছেন, আমি হয়তো বা চেষ্টা করব তোমরা কতটুকু বোঝো। তো যাই হোক, আমার কাছে এখন মনে হচ্ছে যে এই টপিকটা যে এতটাই ইজি, অথচ আমাদেরকে যখন পড়ানো হয়েছে তখন আমার মনে হয় মাথার উপর দিয়ে চলে গেছে, কিছুই বুঝিনি। এনিওয়ে, তো দেখি আমি তোমাদেরকে বোঝাতে পারি কিনা যে এখন আজকের ক্লাসে কি কি বিষয় আছে সেগুলো একটু দেখে নেই। স্পন্টেনিয়াস প্রসেস মানে তোমরা বিভিন্ন ধরনের রিয়াকশন পড়েছো, স্পন্টেনিয়াস রিয়াকশন, নন স্পন্টেনিয়াস রিয়াকশন অথবা প্রসেস। তাহলে আমরা প্রথমে শিখবো স্পন্টেনিয়াস প্রসেস কি বা নন স্পন্টেনিয়াস প্রসেস কি, আর ক্রাইটেরিয়া অফ স্পন্টেনিটি মানে একটা সিস্টেম অথবা একটা পরিবর্তন সেটা আসলেই স্পন্টেনিয়াস কিনা অথবা স্পন্টেনিয়াস হতে হলে তার কি কি ক্রাইটেরিয়া থাকবে। তারপরে দেখব স্পন্টেনিটি অ্যান্ড র্যান্ডমনেস। এই দুইটা টার্ম আমি এখন বলছি না, বাট একটু পরে আমরা এখানে এক্সপ্লেন করবো যে স্পন্টেনিটি অ্যান্ড র্যান্ডমনেস এইটার মানেটা কি। আর ইনক্রিজ ইন র্যান্ডমনেস ফেভার্স স্পন্টেনিয়াস চেঞ্জ। তারপরে দেখব ডেফিনেশন অফ এন্ট্রপি অ্যান্ড স্টেটমেন্ট অফ দ্য সেকেন্ড ল। কারণ আমাদের এই চ্যাপ্টারে আছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, সেকেন্ড ল, এন্ট্রপি, এই টার্মগুলো। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট ল অলরেডি শেষ করেছি, তো আজকে আমরা এন্ট্রপিটা পড়বো এবং যদি সম্ভব হয় স্টেটমেন্ট অফ সেকেন্ড ল এটা আমরা পড়ব। সো লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। আমি এই যে একটা ছবি দেখাচ্ছি, অনেকগুলো ছবি। এখানে দেখো, এই যে তোমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যামিউজমেন্ট এসে যাও, মানে স্টেশনে অথবা বিভিন্ন জায়গায় পার্কে যাও, কখনো ওয়াটারল্যান্ড। তো ইভেন এই যে আমাদের বাসা ইসের কাছে, ইউনিভার্সিটির কাছে ফয়েজ লেক আছে, সেখানে ওয়াটারল্যান্ডে যদি যাও তাহলে সেক্ষেত্রে কি হয়, এই যে কোনো একটা ভাবে ওই সিঁড়ি দিয়ে উঠে উঠে যখন তুমি এই যে এইখানে দাঁড়িয়ে আস্তে এখানে নিচে নেমে আসতে চেষ্টা করো, জাস্ট এখানে বসে থাকলেই অটোমেটিক্যালি স্লাইড ডাউন করে নিচে চলে আসা সম্ভব। তাহলে এইটা একটা স্পন্টেনিয়াস প্রসেস, এটা আমরা বলতে পারি। আবার এই যে এখানে একটা পাহাড়ের থেকে এখানে জাম্প করা, তো এইখানে আমাদের আসলে হচ্ছেটা কি, যে এইখানে আমরা যখন এই সিঁড়ি বেয়ে বেয়ে অথবা কোনো একটা লিফটের মাধ্যমে এই উপরে উঠি, তখন আমাদের একটা স্ট্যাটিক এনার্জি এখানে স্টোর করা থাকে, মানে আমাদের বডিতে, যে আমরা ওই অতটুকু উপরে ওঠার কারণে যে অবিকর্ষ ত্বরণের বিরুদ্ধে আমরা কাজ করে কিছু পরিমাণ এনার্জি গেইন করলাম। তাহলে ওই এনার্জিটাই কিন্তু আমরা যখন নিচের দিকে চলে আসতেছি একটা স্লাইড ওয়েতে, তখন কিন্তু আমরা ওই এনার্জিটা লুজ করার জন্যই নিচে নেমে আসছি অটোমেটিক্যালি। দ্যাট ইজ কাইন্ড অফ স্পন্টেনিয়াস প্রসেস। মানে উপরে ওঠার জন্য আমাদেরকে অনেক এনার্জি লস করতে হয়েছে, সেই এনার্জিটাই কিন্তু আমরা আবার এখানে পরবর্তীতে গেইন করে আবার নিচে নামছি। ঠিক একইভাবে যখন একজন মানুষ, এই যে দেখো, ক্লিফ জাম্পিং অ্যান্ড মাউন্টেন ক্লাইম্বিং, তো একজন এখান থেকে পাহাড় থেকে জাম্প দিচ্ছে নদীর মধ্যে বা পানির মধ্যে জাম্প দিচ্ছে, আর একজন এই যে পানি এই পাহাড় উপরে উঠতেছে, পাহাড়ের উপরে উঠছে। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু খুব সহজেই সম্ভব। ইউ ডোন্ট নিড টু স্পেন্ড টু মাচ এনার্জি, বাট হেয়ার ইউ হ্যাভ টু স্পেন্ড এ লট অফ এনার্জি টু ক্লাইম্ব আপ এ মাউন্টেন অর হিল। তো এইভাবে এই যে যে প্রসেসটা অথবা এই প্রসেসটা, এই দুইটা প্রসেসকে আমরা স্পন্টেনিয়াস বলতে পারি। আবার এই যে আর একটা প্রসেস দেখো, যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে ওই মানুষটা পাহাড়ে উঠতে চেষ্টা করতেছে, তো তাকে প্রচুর পরিশ্রম করতে হয় এবং অনেক এনার্জি লস করতে হয়। সো দ্যাট প্রসেস ইজ নট স্পন্টেনিয়াস, এটা কিন্তু অটোমেটিক্যালি হয় না। তুমি এখান থেকেও অটোমেটিক্যালি হবে না, কারণ যদি তুমি এখান থেকে অটোমেটিক্যালি নিজেকে স্লাইড করো জাস্ট, তাহলে কি হবে, এই পাথরের উপরে তুমি পড়বা কিন্তু নিচের দিকে গড়িয়ে পড়বা ডেফিনেটলি। তো সেই ক্ষেত্রে কি হয়, যে যদি আমরা এই যে এরকম পাথরের উপর থেকে বা পাহাড়ের উপর থেকে জাম্প করে পানিতে যেতে চাই, দেন উই নিড টু অ্যাপ্লাই সাম এনার্জি সো দ্যাট
we can go little bit far away so that we do not hurt ourselves. But actually you don't need to apply energy because you have lot of energy already stored, and if you want to go down, just the bend or lay down, then you can get down. But in that case we can get hurt on the rock or mountain, so we'll jump little bit so that we can go little bit far away and we do not hurt ourselves. সো এটা হলো এখানে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কি যে এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস, আর এটাও একটা স্পন্টেনিয়াস প্রসেস, আর এইটা একটা নন স্পন্টেনিয়াস প্রসেস, বা যেটা আসলে অটোমেটিক্যালি বা স্পন্টেনিয়াসলি হয় না। তো তোমাকে একটা কাজ করতে হবে, বাইরে থেকে কাজ করতে হবে, দেন ইউ ক্যান গেট টু ওয়ার্ক। আচ্ছা, বা কিছু পরিমাণ বাইরে থেকে এনার্জি দিতে হবে, দেন ইউ ক্যান গেট দ্য ওয়ার্ক। এই যে একটা সিস্টেম আছে, আর একটা এক্সাম্পল, যে এখানে এটা একটা কন্টেইনার আছে, এটা একটা কন্টেইনার আছে, দুইটা কন্টেইনারে আমরা কিছু পরিমাণ লিকুইড নিলাম। একটা লিকুইডের টেম্পারেচার আছে 200 ডিগ্রি সেলসিয়াস, আর একটা লিকুইডের টেম্পারেচার আছে 100 ডিগ্রি সেলসিয়াস, এবং মাঝখানে একটা কানেক্টিং লাইন আছে। এখন এই কানেক্টিং লাইনটা যদি খোলা থাকে, কানেক্টিং লাইনটা যদি খোলা থাকে, অথবা এটা যদি মেটালিক কোনো সাবস্ট্যান্স হয়, তাহলে কি হবে? The heat will flow from high temperature to low temperature. That is very simple. কিন্তু অপোজিটলি এটা হয় না কখনোই, যে হয় না কখনোই বলবো না যে এটা অপোজিটলি নরমালি হয় না। কারণ আমরা এই প্রসেসটা যদি না হতো তাহলে কিন্তু আমরা ওয়াটারকে আইস বানাতে পারতাম না। এটা সম্ভব, উই নিড টু অ্যাপ্লাই সাম আদার ফর্ম অফ ওয়ার্ক অর এনার্জি। তো সেক্ষেত্রে আমরা এটা যদি বলি, দুইটা কন্টেইনার আছে, সেই কন্টেইনারগুলোতে এই যে দুইটা কন্টেইনারে একটায় বেশি তাপমাত্রার বস্তু আছে আর একটা কম তাপমাত্রার বস্তু আছে, দুইটাকে যদি কানেক্ট করে দেই, দেন উইল গেট দ্যাট দ্য টেম্পারেচার অফ দিস সিস্টেম উইল the heat of this system will transfer to this system, so that after certain time, একটা নির্দিষ্ট সময় পরে কি হবে, এখান থেকে মানে এই দুইটার তাপমাত্রা সমান হয়ে যাবে। ইট ক্যান বি 150, যদি দুইটার পানির অ্যামাউন্ট অথবা দুইটার লিকুইডের অ্যামাউন্ট যদি সমান হয়, so that it can have approximate 150 degree Celsius, but in practical it can be 155 or 148 or 145, that can be, but theoretically we can consider if the amount of water in the left side and right side are equal with different temperature, then we should get the average temperature. So এই যে প্রসেসটা, যেখান থেকে হাই টেম্পারেচারের পোরশন থেকে লো টেম্পারেচারের পোরশনে হিট ট্রান্সফার হচ্ছে, দ্যাট ইজ স্পন্টেনিয়াস প্রসেস। বাট if you want to have the heat to flow from this low temperature to high temperature, then you need to apply some energy so that you can transfer heat to the high temperature substance, but that needs some extra energy to perform the work, so that is non spontaneous process. একইভাবে এই যে আরো গ্যাসের ক্ষেত্রেও বলি, গ্যাসের ক্ষেত্রে এই যে গ্যাসের একটা মলিকুল একটা কন্টেইনার আছে, এটা একটা আমি দিয়ে মানে স্টপ কক দিয়ে বন্ধ করে রেখেছি। তো এখন if we open the path, এই দুইটা কানেক্টিং যে আছে, তাহলে এই যে কানেক্টিং পাথটা যদি আমরা খুলে দেই, তাহলে কি হবে? অটোমেটিক্যালি some of the molecules from left side will move toward the right side, and after a certain period of time both the cylinder or both the container will have the same number of molecules if they have the same volume. So এই যে প্রসেসটা, এটা হলো এই পাশে আমাদের বেশি মলিকুল ছিল অথবা ডেনসিটিটা অনেক বেশি ছিল, so the molecules are transferring from high area to low area or high concentrated area to low concentrated area. And if you have, মনে করো এখানে একটা দুইটা মলিকুল ছিল, এটা আমরা ফিগারে দেখাচ্ছি না, একটা দুইটা মলিকুল ছিল, এখন সেই মলিকুলগুলোকে যদি তুমি এখান থেকে এই যে হাই কনসেন্ট্রেটেড এরিয়ার মধ্যে নিয়ে যেতে চাও, that is not simply possible, or normally it is not possible, then what you need to do, you need to apply some energy so that you can transfer rest of the molecules here to the system. Even আরেকটা জিনিস, যখন এই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে চলে আসলো, ইভেন এখানেও
এখানেও যদি এই দুই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে চলে আসে, মানে দুইটার টেম্পারেচার যদি সমান হয়ে যায়, এখানেও যদি টেম্পারেচার দুইটা যদি সমান হয়ে যায়, তাহলে একটা কন্টেইনার থেকে আরেকটা কন্টেইনারে এই মলিকুলগুলো ট্রান্সফার হতে পারবে না। ইভেন এখানেও সিস্টেম থেকে, মানে একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমের হিট ট্রান্সফার হবে না। তার মানে আমরা এখানে বললাম যে যদি কোনো একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায়, তারপরে আর এটা স্পন্টেনিয়াস থাকে না। যতক্ষণ পর্যন্ত ইকুইলিব্রিয়াম গেইন না করবে, টিল দেন দ্য সিস্টেম হ্যাভ দ্য টেন্ডেন্সি টু গেট ইনটু ইকুইলিব্রিয়াম। বোঝা গেল? আচ্ছা, সরি। তাহলে এখন আমরা যে কথাগুলো বললাম এতক্ষণে, স্পন্টেনিয়াস প্রসেস, এ প্রসেস হুইচ প্রসিডস বাই ইটসেলফ, মানে নিজে নিজে যদি কোনো একটা ঘটনা হয়, যেমন আমরা এইখানে আমরা ছবি যেগুলো দেখাইছি, যে এই যে যে আছে স্পন্টেনিয়াস, তুমি এখান থেকে নিজেকে স্লাইড করে দাও, অটোমেটিক্যালি তুমি পানিতে পড়ে যাবা। আবার এখান থেকে তুমি নিজে জাস্ট এই মিশের উপরে, এই যে পাতের উপরে যদি বসে পড়ো, অটোমেটিক্যালি তুমি এখানে নিচে চলে আসবা। আবার এইখানে লাইনটা খুলে দাও, heat will flow from this container to this container because the heat transfer from high to low। একইভাবে যদি এটা খুলে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে হাই কনসেন্ট্রেটেড এরিয়া থেকে লো কনসেন্ট্রেটেড এরিয়াতে চলে যাবে। ওকে, সো এ প্রসেস হুইচ প্রসিডস বাই ইটসেলফ উইদাউট এনি অ্যাসিস্ট্যান্স ফ্রম আউটসাইড, মানে আমাদেরকে কিচ্ছু করতে হবে না, শুধু ওই লাইনটা খুলে দেব, তাহলে অটোমেটিক্যালি হাই কনসেন্ট্রেটেড এরিয়া থেকে লো কনসেন্ট্রেটেড এরিয়ার মধ্যে চলে যাবে। ইভেন তুমি যখন কোনো রুমের মধ্যে একটা এয়ার ফ্রেশনার ইউজ করো, রুমের কোনো একটা জায়গায় যদি এয়ার ফ্রেশনারের সামান্য একটু ছেড়ে দেওয়া হয়, তাহলে মোটামুটি হয়তোবা একটু সময় লাগবে, যে টোটাল এরিয়ার মধ্যে, পুরো রুমের মধ্যে কিন্তু কিছু সময় পরে ওই এয়ার ফ্রেশনারের ফ্লেভারটা পাওয়া যাবে। তবে সেক্ষেত্রে ডেন্সিটিটা একটু কমে যাবে, বাট more or less you will get it. Anyway, the reverse process which does not proceed on its own, মানে বিপরীত ঘটনা যেটা আসলে অটোমেটিক্যালি হয় না, যেমন আমরা বলেছি যে ওই দেখাইলাম ছবিতে, এই লোকটা পাহাড়ে উঠতেছে, তাহলে পাহাড়ে উঠতে গেলে তাকে অনেক বেশি এনার্জি লস করতে হবে। দেখো তার হাতের মাসেলগুলো অনেক স্ট্রং, কারণ কি আমরা দেখাচ্ছে যাচ্ছি যে আসলে অনেক বেশি এনার্জি ইউজ করে আমাদেরকে পাহাড়ে উঠতে হচ্ছে। সো অপোজিট যে প্রসেসটা বলেছি, যে স্পন্টেনিয়াস প্রসেস যেটা, সেটা অটোমেটিক্যালি কারো কোনো অ্যাসিস্ট্যান্ট ছাড়াই এটা হতে পারে, কিন্তু নন স্পন্টেনিয়াস প্রসেস অথবা অপোজিট যে প্রসেসটা, তার জন্য আমাদেরকে কিছু এনার্জি স্পেন্ড করতে হয়। দ্য রিভার্স প্রসেস হুইচ ডাজ নট প্রসিড অন ইটস ওন is referred to as a non-spontaneous process or unnatural process. In general, the tendency of a process to occur naturally is called the spontaneity. তাহলে নরমালি যেটা দেখা যাচ্ছে, the tendency of a process to occur naturally is called spontaneity, মানে সিম্পলি বা নরমালি যেটা হয় কারো অ্যাসিস্ট্যান্ট ছাড়াই, সেটা হলো স্পন্টেনিটি। ওকে, ক্রাইটেরিয়া অফ স্পন্টেনিটি আমি কতগুলো অলরেডি বলে ফেলছি, যে একটা প্রসেস স্পন্টেনিয়াস হতে গেলে তার কি কি ক্রাইটেরিয়া লাগবে। দ্য স্পন্টেনিয়াস চেঞ্জ ইজ ওয়ান ওয়ে অর ইউনিডিরেকশনাল, ফর রিভার্স চেঞ্জ টু অকার ওয়ার্ক হ্যাজ টু বি ডান। মানে এই যে যে ছবিগুলো দেখিয়েছি, যে এখানে স্পন্টেনিয়াস প্রসেসটা শুধুমাত্র একটা দিকেই হয়, আনটিল দ্য সিস্টেম গোজ ইনটু ইকুইলিব্রিয়াম। তার মানে এই হাই টেম্পারেচার অথবা হাই হিট কন্টেইনিং রিজিয়ন থেকে লো হিট কন্টেইনিং রিজিয়নের দিকে হিটটা ফ্লো হচ্ছে, তার মানে এই একটা দিকেই হতে পারে, অপোজিট দিকে সিম্পলি হবে না। সো ইউনিডিরেকশনাল, একটাই দিকে হবে ইউনিডিরেকশনাল, আর অপোজিট দিকে এটা হয় না। ওকে, ফর এ স্পন্টেনিয়াস চেঞ্জ টু অকার টাইম ইজ নো ফ্যাক্টর। আচ্ছা, এই স্পন্টেনিয়াস প্রসেসের জন্য সময়ের কোনো ব্যাপার নাই। সময়টা মানে কি, তুমি এখান থেকে যদি তুমি নিজে একটু প্রেসার এখানে অ্যাপ্লাই করো, দেন ইউ ক্যান কাম ভেরি ফাস্ট, অর if you do not apply any force then you can take little bit longer time. এখন এটা মনে করো যদি আমরা একটা রাবারের বেলুন বা যেখানে একটা নিলাম, তো সেক্ষেত্রে আমরা যদি এই পাশটা ধরে একটা চাপ দেই, তাহলে মলিকুলগুলো খুব তাড়াতাড়ি এদিক থেকে চলে যেতে পারে। আবার যদি তুমি এটা শুধুমাত্র খুলে দাও, তাহলে কি হবে, এই মলিকুলগুলো আস্তে 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 সময় করে করে কি হবে, এই পাশে যাবে। তো তার মানে কি, যে এটার সময়ের সাথে কোনো সম্পর্ক নাই, যে এটা স্লো প্রসেস হতে পারে,
অথবা ফাস্ট হতে পারে। তবে সেক্ষেত্রে নর্মালি আমরা স্পন্টেনিয়াস প্রসেসটাকে অনেকটা স্লো ধরে থাকি। তবে খুব স্লো বা খুব ফাস্ট এটার সাথে সময়ের সাথে এটার কোনো সম্পর্ক নেই। আর নন স্পন্টেনিয়াস প্রসেসগুলো নর্মালি হয়ে থাকে খুব ফাস্ট। ইফ এ সিস্টেম ইজ নট ইন ইকুইলিব্রিয়াম স্টেট, আমরা যে ওই দুইটা ফিগার দেখিয়েছি, এই যে এখানে বললাম যে এই সিস্টেমটা যতক্ষণ পর্যন্ত ইকুইলিব্রিয়ামে যাবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা স্পন্টেনিয়াস থাকবে। আর স্পন্টেনিয়াস মানে ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেলে তখন কিন্তু আর কোনো স্পন্টেনিটি থাকবে না। ওকে, তারপরে if the system is not in equilibrium state a spontaneous change is expected, the change will continue till the system attains at the state of equilibrium। মানে ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেলে তখন কিন্তু আর কোনো মানে স্পন্টেনিটি থাকবে না। once a system is in equilibrium state it does not undergo any further spontaneous change। অলরেডি বলেছি যে যখন কোনো সিস্টেম ইকুইলিব্রিয়ামে পৌঁছে যায় তখন কিন্তু আর কোনো স্পন্টেনিয়াস প্রসেস বা কোনো তাপের আদান প্রদান হচ্ছে না অথবা গ্যাসের মলিকুলগুলো ট্রান্সফার হবে না। আচ্ছা, এ স্পন্টেনিয়াস চেঞ্জ ইজ অ্যাকম্পানিড বাই ডিক্রিজ অফ ইন্টারনাল এনার্জি। আচ্ছা, আমরা যেখানে এখানে বলেছিলাম যে এইখানে যে পরিমাণ এনার্জি তুমি গেইন করেছিলা মানে স্ট্যাটিক এনার্জি, সেই স্ট্যাটিক এনার্জিটাকেই তুমি এখানে আস্তে আস্তে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে তুমি এনার্জিটা লুজ করে ফেলছো। সো দিস ইজ দ্য প্রসেস হোয়াই উই আর গেটিং দ্য স্পন্টেনিটি। তার মানে আমরা যে বললাম স্পন্টেনিয়াস চেঞ্জ ইজ অ্যাকম্পানিড বাই ডিক্রিজ অফ ইন্টারনাল এনার্জি অর এনথালপি। যে ইন্টারনাল এনার্জি অথবা এনথালপির চেঞ্জের কারণে কি হচ্ছে স্পন্টেনিয়াস চেঞ্জ ইজ অ্যাকম্পানিড বাই ডিক্রিজ অফ ইন্টারনাল এনার্জি অর এনথালপি। ইন্টারনাল এনার্জি অথবা এনথালপির চেঞ্জ হয়ে এই স্পন্টেনিয়াস প্রসেসটা হয়। ওকে, এই যে আমরা কয়েকটা রিঅ্যাকশনের কথা একটু দেখাই। এই যে একটা রিঅ্যাকশন নিলাম, নর্মালি তোমরা এক্সোথার্মিক রিঅ্যাকশন আর এন্ডোথার্মিক রিঅ্যাকশন শুনছো বা দেখেছো। তো সেখানে এই যে একটা প্রসেস, এই হলো রিঅ্যাক্ট্যান্ট, এই স্কেলটা হলো এনার্জি, আর এই হলো রিঅ্যাকশন কোঅর্ডিনেট। মানে রিঅ্যাকশন প্রোগ্রেসটা কতটুকু হচ্ছে সেটা সময়ের সাথে সাথে আমরা এটা দেখাচ্ছি। এটাকে টাইমও বলা যেতে পারে, তবে রিঅ্যাকশন কোঅর্ডিনেট বলাটাই ভালো। আচ্ছা, দেন দেখো রিঅ্যাক্ট্যান্টের এনার্জি যদি প্রোডাক্টের এনার্জির থেকে বেশি হয় তাহলে দুনিয়াতে আমরা যখন ফার্স্ট ল থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল পড়েছি তখন বলেছিলাম কি যে টোটাল এনার্জি অফ দ্য ইউনিভার্স ইজ কনস্ট্যান্ট। তো সেই ক্ষেত্রে কি হয়, অথবা প্রত্যেকটা বস্তু, ইভেন আমি বলেছিলাম হয়তো মনে পড়ে যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানোর চাইতে শুয়ে ঘুমাতে বেশি কমফোর্ট ফিল করি। কারণ হলো কি আমাদের দাঁড়িয়ে থাকলে আমাদের শরীরটা ইউনিভার্সের সারফেস থেকে একটু দূরে থাকে, সো দ্যাট উই ডু নট ফিল কমফোর্টেবল বিকজ উই হ্যাভ সাম এনার্জি। আমাদের মানে শুয়ে থাকা, সেটা ওই বিছানার উপরে হোক অথবা ফ্লোরে হোক, যেখানেই শুয়ে থাকো না কেন, তো সেখানে কি হবে যে শুয়ে থাকলে মানে আমাদের বডিটা ওয়াল মানে নিশার আর্থের সারফেসের সাথে থাকবে এবং এনার্জির মিনিমাম স্টেজে আমরা থাকবো, সো দ্যাট আওয়ার বডি উইল ফিল মোর কমফোর্টেবল আদার দেন। তো আমি এটার একটা জিনিস বলি যে তাহলে এইটা তোমরা মনে করতে পারো যে স্যার খাটে শুয়ে থাকলে কি আমরা বেশি কমফোর্ট ফিল করব না ফ্লোরে শুয়ে থাকলে বেশি কমফোর্ট ফিল করব? ডেফিনেটলি আই উইল সে দ্যাট ইফ ইউ স্লিপ অন এ হাই সারফেস, মানে বেশি উচ্চতায় কোনো জায়গায় যদি কেউ শুয়ে থাকে তাহলে যতটুকু কমফোর্ট ফিল করবে তার চাইতে ফ্লোরে অথবা লোয়ার সারফেসে যদি কেউ শুয়ে থাকে তাহলে সেটা অনেকটা বেশি কমফোর্ট ফিল হবে। তবে ওই যে মানে এই যে খাটের উপরে আমরা যে বড় বড় জাজিম টাজিম দিয়ে তৈরি করি, তো সেই ক্ষেত্রে সেটা ওই জিনিস আর খাট ফ্লোরে যদি তুমি একই জিনিস দাও, আই থিঙ্ক মানে ফ্লোরেরটা ইট উইল বি এনার্জেটিক্যালি উই ক্যান কনসিডার দ্যাট উইল বি মোর মানে কমফোর্টেবল। এনিওয়ে, তাহলে কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট এর এনার্জি, এই দেখো এই রিঅ্যাক্ট্যান্টের এনার্জি যদি বেশি হয় এবং প্রোডাক্টের এনার্জি যদি কম হয় তাহলে এই রিঅ্যাকশনটাকে আমরা বলতে পারি স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। আর সেটা বিভিন্ন ধরনের রিঅ্যাকশন হতে পারে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল বলি যে স্পন্টেনিয়াস রিঅ্যাকশনের মধ্যে আছে কি, যদি তুমি ক্যালসিয়াম অক্সাইড মানে চুনকে যদি পানির মধ্যে ছেড়ে দাও, হ্যাঁ, চুন অথবা কার্বন ডাই অক্সাইড
সরি কার্বন ডাইঅক্সাইড না, মিথেন গ্যাসের সাথে যদি অক্সিজেন রিয়াকশন করে, মিথেন গ্যাসের সাথে অক্সিজেন রিয়াকশন করলে কি হয়, মিথেন গ্যাসটা রিয়াকশন করে অক্সিজেনের সাথে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি করে বা ওয়াটার ভ্যাপার তৈরি করে। তাহলে আমরা সাথে কিছু পরিমাণ এনার্জি পাচ্ছি, তার মানে যে পরিমাণ এনার্জি ওইটা রিলিজ করছে সেই এনার্জি দিয়ে কিন্তু আমরা রান্না করছি। তাহলে ওই এনার্জিটাই কিন্তু এই যে রিয়াক্ট্যান্টের এনার্জি এবং প্রোডাক্টের এনার্জি ডিফারেন্স। তাহলে রিয়াক্ট্যান্টের এনার্জি বেশি ছিল বলেই যখন প্রোডাক্টটা তৈরি হচ্ছে, দেন উই আর গেটিং সাম এনার্জি সো দ্যাট উই ক্যান কুক। এখন অপোজিট অনেক বিক্রিয়া আছে, আমরা ইউনিভার্সে প্রচুর বিক্রিয়া দেখি, যে বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে। তুমি যদি ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর, এই যে যে রকগুলো আছে, এই রকগুলোকে যদি ভাঙো, রকগুলোকে ভাঙলে তুমি পাবা কি, ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। মানে মানে রকগুলো হলো ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি ভেঙে ফেলো তাহলে কি পাবা, তো নর্মালি কিন্তু এই রকগুলো অথবা চুনাপাথরগুলো এগুলো সহজে ভাঙবে না। তো ভাঙার জন্য তোমাকে কি কি দিতে হবে, কিছু এনার্জি দিতে হবে অ্যাজ হিট, মানে তাপ হিসেবে কিছু এনার্জি সাপ্লাই করো, দেন ইট ইজ পসিবল টু। তার মানে কি, এই যে যে রিয়াক্ট্যান্টের এনার্জিটা কম ছিল বলে তুমি ওই বিক্রিয়াটা করতে পারছো না, ক্যালসিয়াম অক্সিজেন ক্যালসিয়াম কার্বনেটটাকে ডিকম্পোজ করতে পারছো না, সো দ্যাট ইউ নিড টু সাপ্লাই সাম এনার্জি। সো this types of reaction is considered as exothermic reaction and this is considered as endothermic reaction, and most of the case we consider this reaction is spontaneous and this reaction is non spontaneous, কারণ আমাদের এই রিয়াকশনটার জন্য কোনো এনার্জি সাপ্লাই করতে হয় না, উল্টা আমরা কিছু পরিমাণ এনার্জি এখান থেকে পাই, আর এই রিয়াকশনের জন্য উই নিড টু সাপ্লাই সাম এনার্জি। কিন্তু এখন আমি যদি তোমাদেরকে একটা বলি যে এই যে একটা বিষয় দেখো, তুমি এক গ্লাস পানি অথবা এক বোল পানি তুমি একদম কানায় কানায় ফিল আপ করে রাখো, একদম কানায় কানায় এক বোল পানি কোনো একটা জায়গায় রেখে দিলা খোলা বাতাসে, রেখে দেওয়ার পরে 2-3 দিন পরে তুমি দেখবা কি, যে এই বোলের পানি এর লেভেলটা নিচে নেমে গেছে। বলতে পারো কেন? নো স্যার। আচ্ছা, একটু চেষ্টা করো, ইভাপোরেশন শব্দটা শুনেছো তো, তাই না? ইভাপোরেশন মানে জি স্যার। বাষ্পীকরণ, বাষ্পীকরণ তাহলে সেটা আমাদেরকে কিন্তু রান্না করার সময় কি হয়, আমরা তাপ দিই, যে পানিটাকে তাপ দেই, পানিটাকে তাপ দিয়ে কি হয়, বয়েলিং টেম্পারেচারে মানে 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, তখন এটা আস্তে আস্তে বয়েল করতে থাকে এবং সব জায়গা থেকে বয়েল হয়। মানে ওই যে পুরো ওয়াটারটা যখন উত্তপ্ত হয়ে গেল 100 ডিগ্রি সেলসিয়াসে গেল, তখন ওই পানিটা থেকে জলীয় বাষ্প আস্তে আস্তে উড়ে যায় এবং হারি, যদি মনে করো যেমন আমার কয়েকদিন আগে একবার হয়েছে যে আমি চা বসিয়েছি, মানে চা বানানোর জন্য, তো এসের মধ্যে একটা ডিশের মধ্যে চা পানি দিয়ে তারপরে আমি ভুলে গেছি। এখন ইসের কাছে প্রায় ঘন্টাখানিক পরে আমি গিয়ে দেখি কি, আমার ডিশ তো এমন গরম হয়েছে যে পানি তো একটুও নাই, পুরো পানি শুকিয়ে গেছে। পুরো পানি শুকিয়ে যাওয়ার পরে মানে এখন ডিশ এমন গরম হয়েছে, যদি আমি ওটার ভিতরে পানি দেই সেই পানি পুরো উল্টে আমার গায়ে আসবে। তা আমি তো এটুকু অন্তত জানি, সায়েন্স জানি, তো যে কারণে আমি আর পানি দেইনি, আস্তে 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 ওটাকে অনেকক্ষণ বসে ঠান্ডা হতে দিছি। তো এই হলো সিস্টেম, যে যদি আমরা কোনো একটা লিকুইডকে তাপ দিতে থাকি তাহলে কি হবে, এর ভিতরে এর বয়লিং যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারে যদি এটা পৌঁছে যায় তাহলে অটোমেটিক্যালি কিন্তু এই মলিকুলগুলো বাষ্প হয়ে উড়ে যাবে। কিন্তু আমি বলেছি এইখানে ঘটনাটা, যদি তুমি একটা কন্টেইনারে অথবা একটা বোলের মধ্যে পানি রেখে দাও, একদম কানায় কানায় ভরে দাও অথবা যতটুকুই দাও না কেন, যে কয়েকদিন পরে দেখবা কি, আমাদের রুম টেম্পারেচার কিন্তু কখনোই 100 ডিগ্রি সেলসিয়াস যায় না, মানে বয়লিং টেম্পারেচার পর্যন্ত আমরা কখনোই যেতে পারি না। আমাদের এই যে আজ পর্যন্ত মানে ডেড ডেড ভ্যালি, ডেড ভ্যালির নাম শুনছো? ডেথ ভ্যালি, নো স্যার। ডেথ ভ্যালি, ডেথ ভ্যালি হলো ক্যালিফোর্নিয়াতে একটা জায়গা যেখানে আমি ছিলাম। অবশ্য আমি ডেথ ভ্যালির কাছে ছিলাম না, আমি ছিলাম স্যান্ডিয়েগোতে। তো ওই ডেথ ভ্যালিটা হলো পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত জায়গা, মানে পৃথিবীর যেখানে এ যাবৎকালের সবচেয়ে বেশি। তবে আমি ছিলাম ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো যে জায়গা, এখানে
মানে যদি বলা হয় এটা পৃথিবীর স্বর্গ। মানে এটা না ঠান্ডা না গরম, মানে এত সুন্দর জায়গা যে একই ক্যালিফোর্নিয়ার ভিতরে এই অবস্থা। যে ক্যালিফোর্নিয়ার জাস্ট এটা, ক্যালিফোর্নিয়াটা বাংলাদেশের থেকেও বড়, এত বড় একটা স্টেট। তো যাই হোক, তো সেক্ষেত্রে ওই ক্যালিফোর্নিয়ার এমন একটা জায়গা আছে যেই জায়গাটার নাম হলো ডেথ ভ্যালি। ডেথ ভ্যালি নাম দেওয়া হয়েছে কারণ এটা আসলে এতটাই উত্তপ্ত সামার সিজনে, টেম্পারেচার 54 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়, যেটা আমাদের দেশের সর্বোচ্চ তাপমাত্রা আমরা এ যাবৎ মনে হয় কত দেখে শুনেছি 43-র মতো, 43 ডিগ্রি সেলসিয়াস লাইক দিই। তো তাহলে সেক্ষেত্রে ডেথ ভ্যালিতে 54 পর্যন্ত পৌঁছে যায় মাঝে মধ্যে। তাহলে এটা হলো পৃথিবীর সবচেয়ে বেশি উত্তপ্ত এলাকা। তার মানে আমি এখানে বলে দিলাম যে আমাদের এখানে তোমার বাসায়ও যদি রেখে দাও, তোমার বাসায় একটা প্লেটে অথবা একটা বোলের মধ্যে পানি রেখে দাও, দেখবা 2-3 দিন পরে ওই পানির লেভেলটা নিচু হয়ে গেছে। এর কারণটা কি? কারণ হলো আমরা আজকে পড়ব এনট্রপি চেঞ্জ। এনট্রপি আমরা শুধু জানি যে এই যে এতদিন আমরা শিখে আসছি যে বিক্রিয়াটা যদি এক্সোথার্মিক হয়, এক্সোথার্মিক হলে সেই বিক্রিয়াটা বা সেই প্রসেসটা স্পন্টেনিয়াস হয়। কিন্তু শুধু ওই একটা কারণের জন্যই সবগুলো সিস্টেম স্পন্টেনিয়াস হয় না। আর একটা প্রশ্ন বলি, যে এক গ্লাস বরফ বা এক টুকরা বরফ যদি তুমি কোনো একটা জায়গায় রেখে দাও, বরফটা গলে যায় কেন বলতে পারো? বাষ্পীয়করণ হচ্ছে। বাষ্পীকরণ হচ্ছে আসলে কেন হচ্ছে? কারণ হলো কি, দেখো আমরা যত জেনে আসছি এ যাবৎকালে যে তাপ কি হচ্ছে, এই যে যে স্পন্টানিয়াস প্রসেস, যেগুলো এক্সোথার্মিক প্রসেস মানে কি, যে তাপ উৎপন্ন হবে। তাহলে তাপ যদি উৎপন্ন হয় মানে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে তাপ, মানে এই যে এখানে রিয়াকশনে বললাম যে হাই এনার্জি থেকে লো এনার্জিতে যাচ্ছে, তাহলে এই প্রসেসটা মানে এক্সোথার্মিক প্রসেস। এই কারণে আমরা স্পন্টেনিয়াস বলেছি। কিন্তু বরফ যদি আমি কোনো জায়গায় রেখে দেই, তাহলে সেক্ষেত্রে বরফটা কেন গলে যাচ্ছে? আজকে আমরা সেই বিষয়গুলো নিয়েই পড়বো, যে এই যে আমরা পানিটাকে রেখে দিলাম, খোলা জায়গায় পানি রেখে দিলাম, সেই পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আমরা তাপ দেইনি। কিন্তু পানির টেম্পারেচার কখনোই, তুমি যদি থার্মোমিটারের ভিতরে রেখে দাও এবং কন্টিনিউয়াসলি মনিটর করো, তুমি সারা দিন রাত 24 ঘন্টা মনিটর করো, কখনোই পাবা না যে টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাইছে। তারপরেও কিন্তু এই মলিকুলগুলো ইভাপোরেট করে যাচ্ছে, ভ্যাপোরাইজ হয়ে যাচ্ছে। এবং সেই প্রসেসটা এবং কেন হচ্ছে সেগুলো আমরা আজকে পড়ব। ইভেন আইস কেন অটোমেটিক্যালি মেল্ট করে যাচ্ছে, যদিও আমরা জানি যে এই প্রসেসটা স্পন্টেনিয়াস মানে না, এক্সোথার্মিক প্রসেস না। আচ্ছা, তাহলে এই যে আমি এখানে যে ছবিটা দেখাইছি, তাহলে এই কারণটা হলো কি? আমরা কারণটা পড়তে গেলে আগে একটু আমরা এই গল্পটা দেখাবো। তোমরা তাস চিনো? কেউ কেউ তাস খেলতে পারো? মোটামুটি স্যার। আচ্ছা, তাহলে তাস খেলতে পারো আর না পারো, অন্তত তাসের ভিতরে যে এই ধরনের কার্ডগুলো থাকে সেটা সবার জানা, তাই না? যে A 2 3 4 5 6 7 8 9 10, তারপরে JQK। এখন মনে করো এই যে 13টা তাস আমরা নিলাম, 13 কার্ডস, এইটাকে এই যে একটা সাজানো হইল, মানে আর এইগুলো কিন্তু র্যান্ডমলি, এটা হলো অর্গানাইজড ওয়েতে, আর এটা হলো র্যান্ডমলি। তাহলে এমন একটা সিস্টেম যে এই যে তাসগুলোকে আমরা যদি এই অবস্থায় রেখে, মানে একদম মানে অর্গানাইজড ওয়েতে অর্গানাইজ করে অথবা সাজিয়ে যদি উপরের দিকে ছুঁড়ে দেই, তাহলে কি তোমরা এক্সপেক্ট করতে পারো যে কখনোই কখনোই কি এই রকম অর্গানাইজড ওয়েতে আসা সম্ভব? 13টা তাস, 13টা তাস এরকম অর্গানাইজ হওয়া সম্ভব? হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, এলোমেলো হয়ে যাবে। তবে আমি বলবো পসিবিলিটি আছে, কারণ তোমরা প্রবাবিলিটি পড়ছো, ইন্টারমিডিয়েটে হায়ার ম্যাথ পড়ে আসছো না?
আচ্ছা, সেখানে প্রবাবিলিটি পড়ছো, তাহলে প্রবাবিলিটি পড়লে তাহলে এই 13টা তাস বা 13টা কার্ড এই এক্স্যাক্টলি এই প্যাটার্নে অর্গানাইজ হওয়ার পসিবিলিটি আছে। সেই সংখ্যাটা কত, মানে আমরা যদি বলি যে প্রত্যেকটা তাস, এই 13টা তাসের ভিতরে একটা তাস এই পাওয়ার কথা, মনে করো যে আমরা মনে করি যে প্রথমে এ আসবে, ফার্স্টে এ আসবে, এর পসিবিলিটিটা কত, 13র ভিতরে ওই এক 1/13 এরকম, তাই না? তাহলে এখন আমাদের 1/13, তাহলে প্রথমে এ তারপরে 2 এরকম আসার পসিবিলিটি 1/13, তারপরে আবার 1/13। তার মানে কি, এরকম করে আমরা যদি বলি, তো সেই ক্ষেত্রে সেই পসিবিলিটিটা মানে হিসাব করলে মনে করো 10 মিলিয়ন বা 1 কোটি টার্মসের মধ্যে হয়তো বা একবার আসতে পারে। বাকি যে টার্মগুলো আমি যদি 1 কোটি বার বলি অথবা 10 মিলিয়ন বার বলি, তাহলে সেই 10 মিলিয়ন টাইমসের মধ্যে তোমার এই যে প্রসেসটা, এই অর্গানাইজেশনটা হয়তোবা একবার হতে পারে। বাকি যে টাইমসগুলো মানে 9 মিলিয়ন, তারপরে 9,99,000 টাইমস 99,999 যদি বলি, সেই টাইমগুলো প্রত্যেকবারেই কিন্তু এইরকম কোনো না কোনো ডিসঅর্গানাইজড ওয়েতে থাকবে। তাহলে possibility of getting some random way is much much higher than the organized way। তাহলে পৃথিবীতে যত ধরনের জিনিস আছে, যত ধরনের জিনিস, প্রত্যেকটা জিনিসের একটা সিম্পল টেন্ডেন্সি হলো টু বি র্যান্ডম। আমি জামা কাপড় বাইরে থেকে এসে জামাটা খুলে বিছনার পারে অথবা অন্য কোনো জায়গায় ফেলে রাখি, এটা একটা র্যান্ডমনেস। যে আসলে আমাদের কি করতে হয়, যদি কোনো জায়গায় একটা সুন্দর মতো সাজিয়ে রাখতে হয়, দেন উই নিড টু স্পেন্ড এনার্জি, বাট মেনি অফ আস উই ডু নট ওয়ান্ট। মানে ওই যে যে এনার্জিটা, আসলে এইটা একটা আসলে আমাদের মাথার মধ্যে এটা কাজ করে যে এনার্জি লাগবে, তাহলে আমরা সেজন্য এটা করি না অধিকাংশ ক্ষেত্রে। তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই যে 13 কার্ডস আমরা নিয়েছি, তার ভিতরে অর্গানাইজড ওয়েতে পাওয়ার পসিবিলিটিটা হয়তোবা 1 কোটি বারের মধ্যে একবার, আর বাকি যে টাইমসগুলো সবসময় কিন্তু কোনো না কোনো ভাবে হয়তোবা দেখা গেল একটা বা দুইটা তাস অর্গানাইজড ওয়েতে আছে, বাকিগুলো সবগুলো উল্টাপাল্টা। তাহলে এই যে র্যান্ডম অবস্থায়, এই র্যান্ডম অবস্থায় থাকার পসিবিলিটিটা অনেক বেশি। সো প্রত্যেকটা মলিকুল, প্রত্যেকটা সাবস্টান্স ইন দ্য ইউনিভার্স হ্যাজ দ্য টেন্ডেন্সি টু শো দ্য র্যান্ডমনেস, অ্যান্ড দে ডু নট ওয়ান্ট টু গো টু দ্য অর্গানাইজড ওয়ে ভেরি অফেন। মানে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই অর্গানাইজড ওয়েতে যায় না। তাহলে এই কারণেই কিন্তু প্রত্যেকটা বস্তু যেগুলো র্যান্ডমনেসটা, যা এখন বলি আমরা, যখন সলিড ওয়াটার মানে আইস, আইসের কথা যদি বলি, এই দেখো এই হলো আমাদের সলিড ওয়াটার বা সলিড আইস। তাহলে আইসের ভিতরে মলিকুলগুলোর স্ট্রাকচারটা কেমন, এই যে অক্সিজেন, এই হাইড্রোজেন, আবার এই অক্সিজেন, এই হাইড্রোজেন, এর পাশে পাশে প্রত্যেকটা ওয়াটার মলিকুলের সাথে একদম সুন্দর একটা অর্গানাইজড ওয়েতে আছে সলিড ওয়াটার, তাই না? আইসের ভিতরে মলিকুলগুলো খুব কাছাকাছি থাকে এবং তার অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর অর্গানাইজড। কিন্তু যদি তুমি মানে ইসের মধ্যে রেখে দাও, কোনো একটা জায়গায় রেখে দাও, তাহলে ওই আইসগুলো কি হয় যে এই মলিকুলগুলো খুব সহজে, মানে আমি বলেছি যে প্রত্যেকটা মলিকুল, প্রত্যেকটা জিনিস কিন্তু চায় র্যান্ডমনেস অবস্থায় থাকতে, অর্গানাইজড ওয়েতে কেউ থাকতে পছন্দ করে না। হুম, সেটা মানে ওই আর্মি ট্রেনিং এ যাও আর যেখানেই যাও না কেন, তো সেখানেও তাদেরকে বাধ্য করা হয় যে তোমরা একটা অর্গানাইজড ওয়েতে থাকো।
কিন্তু এই যে এখানে আমরা মানে আইসের বা ওয়াটারের টেম্পারেচার লো করতে 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 মানে ওদের কষ্ট দিতে দিতে এমন অবস্থা নিয়ে আসলাম যে যখন ওদেরকে বাধ্য করা হয় যে আসলে তোমরা এই অর্গানাইজড ওয়েতে থাকো। কিন্তু কোনোভাবেই একটু ওই মানে সিস্টেম লুজ হলে মানে বাইরের টেম্পারেচার যদি কোনোভাবে একটু বেশি হয়ে যায় কম্পেয়ার টু আইস, ইন দ্যাট কেস অল দ্য মলিকুলস ট্রাই টু বিকাম র্যান্ডম। তখন এই যে যে সুন্দর অর্গানাইজড ওয়েতে ছিল সেই অর্গানাইজেশনটা আর থাকছে না। তাহলে এই যে যে র্যান্ডম দেখো এই যে অক্সিজেনটা এইটা এটা কাছে তারপরে এখানে দেখো অনেক বড় একটা গ্যাপ তৈরি হয়েছে এরকম করে, তাহলে প্রত্যেকটা মলিকুল একটা র্যান্ডমনেস বা র্যান্ডম ওরিয়েন্টেশন তৈরি করে, যে কারণেই কিন্তু এই সলিড আইসটা মেল্ট হয়ে লিকুইড তৈরি করে। তার মানেটা কি যে কোনো একটা মলিকুল অর্গানাইজড ওয়েতে থাকতে মানে কমফোর্ট ফিল করে না বা নর্মালি থাকে না। আসলে কমফোর্টনেসে তো কোনো বিষয় নাই, মলিকুলের ক্ষেত্রে আমরা কমফোর্ট ফিল করতে পারি। তো সেক্ষেত্রে যে অর্গানাইজড ওয়েতে থাকতে চায় না কোনো মলিকুল, এদের টেন্ডেন্সিটা এরকম। তো সেই ক্ষেত্রে এই মলিকুলগুলো সহজেই কি হয় যে ডিসঅর্গানাইজড অথবা র্যান্ডম ওয়েতে ওরিয়েন্টেশন হয়। এরপরে যদি তুমি আবার এই যে মিশের কথা বলেছি, পানির কথা বলেছি, ঠিক একইভাবে তাহলে এইখানে মলিকুলগুলো যতটা র্যান্ডম ছিল তুমি যদি খোলা জায়গায় রেখে দাও তাহলে সেক্ষেত্রে সেই মলিকুলগুলো আরো বড় স্পেস পাবে এবং তখন মলিকুলগুলো আরো দূরে দূরে সরে যাবে এবং র্যান্ডমনেসটা আরো বেশি বেড়ে যাবে, সো দ্যাট দ্য ওয়াটার ইভাপোরেটস। সহজে বোঝা গেল যে কোনো একটা মলিকুল, দুনিয়ার কোনো মলিকুল নেই যারা অর্গানাইজড ওয়েতে থাকতে চায়। প্রত্যেকটা মলিকুল অথবা প্রত্যেকটা বস্তুই চায় যে তার র্যান্ডম অবস্থায় থাকতে। সেই র্যান্ডমনেসের কারণেই এই সিস্টেমগুলো স্পন্টেনিয়াস হয়। এখন আমরা এনট্রপির কথা, এই যে আমি এতক্ষণ এখানে যা যা ছিল যে আচ্ছা এনট্রপি, তাহলে এই এনট্রপিটা কি জিনিস? হ্যাঁ, আমরা যে এতক্ষণ র্যান্ডমনেস পড়লাম বা এই যে স্পন্টেনিয়াস পড়লাম, তো এনট্রপিটা কি জিনিস? এনট্রপি হলো যে আমরা যে বললাম যে কোনো একটা মলিকুল যে র্যান্ডমনেসে থাকতে চায় অথবা র্যান্ডমলি থাকতে চায়, তাহলে দ্য মেজারমেন্ট অফ র্যান্ডমনেস এটাই হলো এনট্রপি। কোনো একটা সিস্টেম যে আসলে কতটা র্যান্ডম অবস্থায় আছে তার যে মেজারমেন্ট সেটাই হলো এনট্রপি। এখন বোঝা গেল এনট্রপিটা কি জিনিস? জি স্যার। আচ্ছা, তাহলে for many years scientists believed that only exothermic changes resulting in a lowering of internal energy or enthalpy could occur spontaneously, but melting of ice is an endothermic process and yet occurs spontaneously. On a warm day ice melts by itself. আমি বলেছি the evaporation of water is another example of spontaneous endothermic process. Thus arose the need of inventing another driving force that affects the spontaneity. This was known as the entropy change delta S. তার মানে কোনো একটা এই যে আইসের কথা যখন বলেছি, আইসের ক্ষেত্রে হলো কি যে সলিড থেকে লিকুইড হচ্ছে কারণ তার মলিকুলগুলো বেশি করে র্যান্ডম হচ্ছে, আর যেই মলিকুলের র্যান্ডমনেসটা যত বেশি তার এনট্রপি তত বেশি। তার মানে উল্টাভাবে যদি বলি যে কোনো মলিকুলের অথবা কোনো একটা সিস্টেমের এনট্রপি যদি বৃদ্ধি পায় তাহলে সেই প্রসেসটা স্পন্টেনিয়াস হবে। মানে সলিড আইসের যে এনট্রপি আছে তার থেকে লিকুইড ওয়াটারের এনট্রপি বেশি, কারণ আমরা বলেছি যে এনট্রপি ইজ দ্য মেজারমেন্ট অর কাউন্ট অফ দ্য র্যান্ডমনেস অফ দ্য সিস্টেম। তাহলে সলিড আইসের মলিকুলগুলোর র্যান্ডমনেস ইজ লোয়ার দেন দ্য লিকুইড ওয়াটার, সো the entropy of the ice is less compared to the entropy of the liquid water. Therefore entropy increase করছে, তো
তো এন্ট্রপি যদি বৃদ্ধি পায় তাহলে সেই প্রসেসটাকে আমরা স্পন্টেনিয়াস প্রসেস বলতে পারবো। সেটা হতে পারে এন্ডোথার্মিক অথবা এক্সোথার্মিক, ডাজেন্ট ম্যাটার। তো সেই কথাটাই যে যদি কোনো সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ পজিটিভ হয় তাহলে সেই সিস্টেমটা স্পন্টেনিয়াস হবে। তাহলে এই কথা বলা হলো। এখন এখানে কি আছে একটু দেখি। কেয়ারফুল এক্সামিনেশন শোজ দ্যাট ইন ইচ অফ দ্য প্রসেস ভিজুয়ালাইজ মেল্টিং অফ আইস অ্যান্ড evaporation of water there is an increase in randomness or disorder of the system. The water molecule in ice are arranged in a highly organized crystal pattern. যেটা আমি বলেছি যে আইসের মধ্যে মলিকুলগুলো কি হয়, খুব সুন্দরভাবে অর্গানাইজ থাকে এবং একটার সাথে আর একটা অক্সিজেনের সাথে হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে অক্সিজেন, আবার পার্শ্ববর্তী অক্সিজেনের সাথে হাইড্রোজেন, ভাবে সুন্দরভাবে একদম ওয়েল অর্গানাইজড। এর থেকে অর্গানাইজড সুন্দর হওয়া সম্ভব না ওই মলিকুলের জন্য। তো সবচেয়ে ভালো যে অর্গানাইজেশন সেটা হলো সলিড। তারপরে the water molecules in ice are arranged in a highly organized crystal pattern which permits little movement. মানে যখন এটা সুন্দর অর্গানাইজ ওয়েতে থাকে তখন কিন্তু এটা আর কি করতে পারে না, এই যে মলিকুলগুলো এই যে অর্গানাইজড ওয়েতে আসে, অর্গানাইজড ওয়েতে থাকলে সেক্ষেত্রে মলিকুলগুলোর আর মুভমেন্ট কোনো পসিবিলিটি থাকে না, অথবা মানে একদম মিনিমাম ন্যূনতম সামান্য পরিমাণ মুভমেন্ট করার পসিবিলিটি থাকে। তবে আমরা ওইটাকে মুভমেন্ট বলি না, এটাকে ভাইব্রেট বলি, জায়গায় থেকে একটু মুভ মানে এই করা, নড়াচড়া করা এটা। তো সেই ক্ষেত্রে এটার কোনো র্যান্ডমনেসের কোনো সুযোগ নাই, অথবা র্যান্ডমনেস অথবা এনট্রপি বিকামস মিনিমাম। তারপরে as the ice melts, the water molecule becomes disorganized and can move more freely. The movement of molecules becomes freer still when the water evaporates into a space, as now they can roam. roam শব্দের অর্থ বুঝতে পারো যে সব দিকে ছড়িয়ে পড়া বা র্যান্ডমলি এভাবে সেভাবে ঘুরে বেড়ানো। আচ্ছা, they can roam about throughout the entire atmosphere. In other words, we can say that the randomness of water molecule increases as ice melts into water or water evaporates into space. মানে যখন সলিড থেকে লিকুইড ওয়াটার হচ্ছে তখন র্যান্ডমনেসটা বেড়ে যাচ্ছে, অথবা ওয়াটার থেকে যখন ওয়াটার ভ্যাপার হচ্ছে তখনই কিন্তু র্যান্ডমনেসটা আরো বেশি বেড়ে যাচ্ছে। তো এই হলো। এখন ইনক্রিজ ইন র্যান্ডমনেস ফেভারস স্পন্টেনিয়াস চেঞ্জ। অলরেডি আমি বলেছি যে যদি কোনো সিস্টেমের ক্ষেত্রে র্যান্ডমনেসটা বেড়ে যায় তাহলে সেই প্রসেসটা স্পন্টেনিয়াস হবে। মানে ইনক্রিজ ইন র্যান্ডমনেস যখন আমরা বলেছি যে আইস থেকে লিকুইড হচ্ছে, লিকুইড ওয়াটার হচ্ছে, তার মানে তার র্যান্ডমনেসটা বেড়ে যাচ্ছে। আর র্যান্ডমনেসটা বেড়ে যাওয়ার মানে হলো যে তার এনট্রপি বৃদ্ধি পাচ্ছে, আর এনট্রপি বৃদ্ধি পাওয়া মানেই হলো কোনো একটা প্রসেস স্পন্টেনিয়াস হবে। এই হলো। তাহলে এখন এনট্রপির ডেফিনিশনটা একটু দেখি। এনট্রপি ইজ এ থার্মোডাইনামিক স্টেট কোয়ান্টিটি দ্যাট ইজ এ মেজার অফ দ্য র্যান্ডমনেস অর ডিসঅর্ডার অফ দ্য মলিকুলস অফ দ্য সিস্টেম। মানে কোনো একটা সিস্টেমে মলিকুলগুলো কতটুকু ডিসঅর্ডার্ড ওয়েতে আসে তার মেজারমেন্টটাই হলো এনট্রপি। তাহলে entropy is the thermodynamic state quantity that is a measure of the randomness or disorder of the molecules of the system. মানে যে সিস্টেম অথবা যে মলিকুলগুলো যত বেশি ডিসঅর্ডার ওয়েতে থাকবে তার র্যান্ডমনেস তত বেশি এবং তার এনট্রপি তত বেশি, and that process will be spontaneous. The symbol of entropy is S, while the change in order accompanying a process from start to completion is represented by delta S. The entropy of a system is a state function and depends only on the initial and final state of the system. The change in entropy delta S for any process is given by the equation delta S equal S final minus S initial. তো এই হলো জাস্ট আমরা যে কোনো ভাবেই বলি না কেন, যে কোনো কিছু যদি ডেল্টা বের করতে চাই বা পরিবর্তন বের করতে চাই, দেন উই উইল সাবট্রাক্ট দ্য ফাইনাল থেকে ইনিশিয়াল ভ্যালুটা সাবট্রাক্ট করে দিলেই আমরা এটা পেয়ে যাব। তাহলে এই হলো আমাদের এনট্রপির যে ডেফিনেশন। তাহলে আমরা যাই বলেছি না কেন, এ প্রসেস অ্যাকম্পানিড বাই অ্যান ইনক্রিজ ইন এনট্রপি টেন্ডস টু বি স্পন্টেনিয়াস। যে এই যে মলিকুলগুলো দেখো এই যে যেভাবে অর্গানাইজ আছে, এই যে আমরা যদি বার্গারের কথা বলি, বার্গারের নিচের সারফেসটা একটু ফ্ল্যাট থাকে, উপরের সারফেসটা
গোল থাকে, মানে নর্মালি আমরা যেগুলো বন রুটি দিয়ে বানাই যদি, তো সেক্ষেত্রে তাহলে এইটা মনে করো একটা বার্গার, বার্গারের এটা হলো নিচের সারফেস, এটা উপরের সারফেস, তাহলে এই যে নিচের সারফেস উপরের সারফেস এইগুলো এই স্টেটে সবগুলোর জন্যই কিন্তু একইভাবে সুন্দরভাবে অর্গানাইজ করতে আসে। কিন্তু এই অর্গানাইজ ওয়েতে থাকাটা যতটা সহজ, তুমি এইভাবে থাকাটা অনেকটা ইজি। কারণ এই যে প্রত্যেকটা বার্গারকে তোমার সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে, আর এইটা রাখা মানে যে কোনোভাবে, এই যে একটা উপরে আছে একটা নিচে আছে, একটা উপরে আছে একটা নিচে আছে, যেভাবে উল্টো পাল্টা, তাহলে এই যে প্রসেসটা আছে এটার থেকে যদি এই দিকে যায় তাহলে সেক্ষেত্রে র্যান্ডমনেসটা বেড়ে গেল। র্যান্ডমনেস বেড়ে যাওয়ার মানে এটা স্পন্টেনিয়াস হবে। আর এই দিক এদিক থেকে যদি এদিকে যেতে চাই সেটা নন স্পন্টেনিয়াস হবে, মানে এটা সহজে আমরা করতে পারবো না, আমাদেরকে সময় নষ্ট করে বা এনার্জি নষ্ট করে এটাকে সুন্দরভাবে অর্গানাইজ করতে হবে। তাহলে এই হলো a process accompanied by an increase in entropy tends to be spontaneous. Let us consider a molecular system in a state A and B. In a state A all the molecules are arranged in highly ordered, while in the state B the molecules are present at the random and it is highly disordered. তাহলে আমরা এটা অলরেডি দেখালাম। তো এই হলো, আর বাই ডেফিনেশন অফ দ্য এন্ট্রপি এ ইজ লো, বলেছি যে এই সিস্টেমের এন্ট্রপিটা অনেক কম, কারণ এটা অর্গানাইজড ওয়েতে আসে, এবং অর্গানাইজড ওয়েতে যদি কোনো সিস্টেম থাকে তাহলে তার এন্ট্রপি অনেক কম, আর এটার এন্ট্রপি অনেক বেশি। সো অটোমেটিক্যালি অর স্পন্টেনিয়াসলি দ্য সিস্টেম উইল মুভ ফ্রম এ টু বি। সো আই থিঙ্ক দিস ইজ দ্য